আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনার্স থার্ড ইয়ারের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। ছবিতে একটি বনের দৃশ্য দেখা যাচ্ছে। এই বনের মধ্যে বিভিন্ন উদ্ভিদ, প্রাণী বা জীব সম্প্রদায় আছে। এই জীব সম্প্রদায় ছাড়াও এখানে বিভিন্ন জড় পদার্থ আছে। তো পরিবেশের এই জীব সম্প্রদায় এবং জড় পদার্থ এদের মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়া বা পারস্পরিক নির্ভরশীলতা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করা হবে। তো আজকে পড়ার বিষয় ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে এটি একটি গতিময় পদ্ধতি এবং জীব ও জড় পরিবেশের মধ্যে নিয়মিতভাবে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া ঘটে এবং এর ফলে এদের গঠন ও কাজের পরিবর্তন সাধিত হয়। 1935 সালে এজি টেন্সলি সর্বপ্রথম ইকোসিস্টেম সম্পর্কে ধারণা দেন। ইকোসিস্টেমের সংজ্ঞা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এজি টেন্সলির মতে পরিবেশের সমস্ত জীবজ ও অজীবজ উপাদান একত্রিত হয়ে সহ অবস্থানের রীতি হচ্ছে ইকোসিস্টেম। ইপি অডামের মতে ইকোসিস্টেম হচ্ছে আন্তঃক্রিয়াশীল জীব ও তার পরিবেশের কার্যকরী বুনিয়াদী একক। কম্পোনেন্টস অফ ইকোলজি, ইকোসিস্টেম। ইকোসিস্টেমের দুইটি ভাগ, একটি হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্টস বা জড় উপাদান এবং আরেকটি বায়োটিক কম্পোনেন্টস বা জীবজ উপাদান। অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে রয়েছে জৈব পদার্থ যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ইত্যাদি। এগুলো বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী অর্থাৎ জীব সম্প্রদায়ের মধ্যে সঞ্চিত থাকে। ইনঅর্গানিকের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন বা বিভিন্ন খনিজ পদার্থ যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি, এগুলি সবই ইনঅর্গানিক পদার্থ। এগুলো ইকোসিস্টেমের উপাদানগুলোর মধ্যে থাকে। আর জলবায়ুগতর মধ্যে আছে তাপমাত্রা, আর্দ্রতা, আলো, মাটি, পানি, এগুলি সবই জলবায়ুগত উপাদান। এই সমস্ত কিছু মিলেই জড় উপাদান। এছাড়াও আছে জীবজ উপাদান। জীবজ উপাদান প্রথমেই উৎপাদক। উৎপাদক সবুজ উদ্ভিদ হতে পারে, সবুজ উদ্ভিদ ছাড়াও সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া, এরাও উৎপাদকের অন্তর্গত। উৎপাদকের প্রধান কাজ সূর্যের আলোকে শোষণ করে সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা এবং ইকোসিস্টেমের বিভিন্ন পর্যায়ের যেই ডিকম্পোজার বা কনজিউমার আছে তাদের মধ্যে এই শক্তিটা ছড়িয়ে দেওয়া। এরপরে কনজিউমার বা খাদক। কনজিউমার আবার তিন ধরনের, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। কনজিউমার বা খাদক যারা সবুজ উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে বলা হয় প্রাইমারি কনজিউমার অর্থাৎ প্রথম স্তরের খাদক। সেকেন্ডারি কনজিউমার যারা প্রাইমারি কনজিউমার বা প্রডিউসারকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের বলা হয় সেকেন্ডারি কনজিউমার। আর টারশিয়ারি কনজিউমার যারা সেকেন্ডারি কনজিউমারকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে টারশিয়ারি কনজিউমার বা তৃতীয় স্তরের খাদক বলা হয়। সবার শেষে ডিকম্পোজার বা ট্রান্সফর্মার। এরা উৎপাদক এবং খাদকের মৃত জীবদেহ বা এদের কর্তৃক মিশ্রিত বর্জ্য পদার্থ, এদেরকে এই জটিল উপাদানগুলোকে ভেঙে সরল এবং গ্রহণ উপযোগী উপাদানে পরিণত করে। তাদেরকে বলা হয় ডিকম্পোজার বা ট্রান্সফর্মার। যেমন ব্যাকটেরিয়া, বিভিন্ন ছত্রাক,
অ্যাক্টিনোমাইসিটিস, এরা সবাই ডিকম্পোজার। ফাংশনস অফ ইকোসিস্টেম। প্রকৃতিতে ইকোসিস্টেম যে প্রক্রিয়ায় কাজ করে তাকে ফাংশনস অফ ইকোসিস্টেম বলে। ইকোসিস্টেমের মধ্যে পুষ্টি চক্র, শক্তি প্রবাহ এই বিষয়গুলি পরস্পরের সাথে সংশ্লিষ্ট। যেমন এখানে সূর্যের আলো থেকে সৌরশক্তি সবুজ উদ্ভিদ বা উৎপাদক গ্রহণ করবে। গ্রহণ করার পরে তার দেহের মধ্যে খাদ্য শক্তি উৎপন্ন হবে এবং এখান থেকে কিছু শক্তি পরবর্তী যে কনজিউমার বা খাদক তার দেহে চলে যাবে। কিন্তু এই প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে যাওয়ার সময় উৎপাদকের যে শ্বসন প্রক্রিয়া হবে, সেই শ্বসন প্রক্রিয়ার ফলে কিছু শক্তি নিঃশেষ হয়ে যাবে, কিছু শক্তি ক্ষয় হয়ে যাবে এবং এখান থেকে পুষ্টি উপাদান এখানে চলে যাবে। একইভাবে আবার এই কনজিউমারগুলি যখন মারা যাবে বা এদের দেহ হতে নিঃসৃত বর্জ্য পদার্থ, এইখান থেকে এই ডিকম্পোজাররা কিছু শক্তি গ্রহণ করবে। কিন্তু এই কনজিউমার থেকে ডিকম্পোজারে আসার সময় শক্তির কিছু ক্ষয় হবে বা শক্তি কিছু ব্যয় হবে। অর্থাৎ এরা যে পরিমাণ শক্তি সঞ্চয় করবে, এখানে শক্তির পরিমাণ আরো কমে যাবে, কারণ এদের শ্বসন প্রক্রিয়া হবে, শ্বসন প্রক্রিয়া বা আরো কিছু বিপাকীয় প্রক্রিয়ার ফলে কিছু শক্তি এদের ব্যয় হয়। সেই কারণে এখান থেকে যখন ডিকম্পোজারে আসবে শক্তির পরিমাণ কম হবে। এরপরে এই ডিকম্পোজার এরা উৎপাদক এবং এই কনজিউমার এদের মৃত দেহাবশেষ বা এদের যে রেচনকৃত পদার্থগুলি, এই সমস্ত কঠিন পদার্থকে ভেঙে জটিল এবং গ্রহণ উপযোগী সরল পদার্থে বা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে। সেগুলো পরবর্তীতে বিভিন্ন চক্রের মাধ্যমে, অর্থাৎ পানি চক্র বা কার্বন ডাইঅক্সাইড চক্র, নাইট্রোজেন চক্র, বিভিন্ন চক্রের মাধ্যমে সেটা আবার প্রকৃতিতে ফিরে যাবে। তো এই যে এখানে যে পুষ্টি উপাদানগুলো ছিল, যেটা উদ্ভিদ একসময় মাটি থেকে গ্রহণ করেছিল, এই নিউক্লিয়াসগুলো, এই পুষ্টি উপাদানগুলো উদ্ভিদ গ্রহণ করার পর সেগুলো বিভিন্নভাবে বাহিত হয়ে অবস্থা পরিবর্তিত হয়ে আবার সেই প্রকৃতিতে ফিরে আসে। এটাকে বলা হয় পুষ্টি চক্র। অর্থাৎ পুষ্টি চক্র কারণ এখান থেকে যে পদার্থগুলো বের হয়েছিল, জল পদার্থগুলি বা খনিজ উপাদানগুলো, সেগুলো আবার বিভিন্ন পর্যায়ে শেষে আবার প্রকৃতিতে ফিরে আসে। কিন্তু এই সূর্য থেকে যে শক্তিটা বের হয়েছিল সৌরশক্তি, সেটা এখানে খাদ্য শক্তি, রাসায়নিক শক্তি বিভিন্ন ধাপ অতিক্রম করে এটি আর ফিরে যায় না, এটি আর উৎপাদকে ফিরে যায় না, এটি প্রকৃতিতে, এটি এখানেই থাকে এবং এর পরিমাণও অনেকটা কমে যায়। তাই এটাকে বলা হয় শক্তি প্রবাহ। এবং ইকোসিস্টেমের শক্তি প্রবাহ একমুখী। এটা হলো পুষ্টি চক্র এবং এটি শক্তি প্রবাহ। এই শক্তি প্রবাহ দুই ধরনের হয়, ন্যাচারাল বা প্রাকৃতিক ইকোসিস্টেম এবং আর্টিফিশিয়াল বা কৃত্রিম ইকোসিস্টেম। প্রাকৃতিক ইকোসিস্টেম আবার দুই প্রকার, স্থলজ এবং জলজ। তো যে ইকোসিস্টেমে মানুষের হস্তক্ষেপ ছাড়াই প্রকৃতি কর্তৃক পরিচালিত হয় তাকে বলা হয় প্রাকৃতিক ইকোসিস্টেম। যেমন স্থলজ ইকোসিস্টেমের মধ্যে আছে বনভূমি, তৃণভূমি, মরুভূমি, তুন্দ্রা অঞ্চল, এগুলো সবই প্রাকৃতিক স্থলজ ইকোসিস্টেম। আর অ্যাকুয়াটিক যেটা জলজ ইকোসিস্টেম, এটা মিঠা পানির ইকোসিস্টেম বা সামুদ্রিক ইকোসিস্টেম বা সাগর মহাসাগরের যে ইকোসিস্টেমগুলো, এগুলো হলো অ্যাকুয়াটিক ইকোসিস্টেম বা জলজ ইকোসিস্টেম। এগুলো সবই প্রকৃতি কর্তৃক নিয়ন্ত্রিত, মানুষের হস্তক্ষেপ ছাড়া। এর বাইরে আরেকটি ইকোসিস্টেম আছে, সেটি আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। আর্টিফিশিয়াল ইকোসিস্টেম মানুষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। যেমন মানুষ শস্য ক্ষেত্রে যে চাষাবাদ করে, সেই শস্য ক্ষেত্রে সে তার পছন্দ অনুযায়ী উদ্ভিদ রোপণ করে, সেখানে প্রয়োজন অনুসারে কীটনাশক, ছত্রাকনাশক বা যাই হোক এগুলো প্রয়োগ করে এবং সার এগুলো প্রয়োগ করার পরে এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। বা কেউ যদি বাগান করে, ফলের বাগান, ফুলের বাগান অথবা অ্যাকুয়ারিয়াম, এগুলো সবই আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। অর্থাৎ মানুষ কর্তৃক নির্ধারিত যে ইকোসিস্টেমটা বা মানুষ কর্তৃক পরিচালিত যে ইকোসিস্টেম, তাকে বলা হয় আর্টিফিশিয়াল ইকোসিস্টেম বা কৃত্রিম ইকোসিস্টেম। হ্যাবিটেট, যাকে বাংলায় বলা হয় আবাস বা বসতি,
এটি জীবের প্রাকৃতিক বা স্বাভাবিক বাসস্থান, অর্থাৎ একটি জীব যেই পরিবেশে জন্মায় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয় তাকেই বলা হয় এর হ্যাবিটেট। হ্যাবিটেট আবার দুই ধরনের, টেরেস্ট্রিয়াল বা স্থলজ এবং অ্যাকোয়াটিক বা জলজ। স্থলজ পরিবেশে যে সমস্ত উদ্ভিদ বা জীব সম্প্রদায় জন্মায় সেটা হচ্ছে সেই জীব সম্প্রদায়ের আবাস, স্থলজ আবাস। আর অ্যাকোয়াটিক মানে জলাভূমিতে যে উদ্ভিদ প্রাণীরা জন্মে সেটা তাদের জলাভূমির বসতি। ইকোলজিক্যাল নিচ, কোনো নিবাসে বা অনুনিবাসে জীবের বৃত্তি সম্বন্ধীয় মর্যাদাকে বলা হয় ইকোলজিক্যাল নিচ। ইকোলজিক্যাল নিচ মানে হ্যাবিট, যেটা হ্যাবিট হলো শুধুমাত্র জীবের বাসস্থান, কিন্তু ইকোলজিক্যাল নিচের সাথে বাসস্থান ছাড়াও এর পুষ্টিভিত্তিক অবস্থান বা এর পরিবেশগত অবস্থান, এর বিপাকীয় ক্রিয়া, শারীরবৃত্তীয় পরিবর্তন, এগুলো সবই ইকোলজিক্যাল নিচের অন্তর্গত। এটিকে অডাম 3 ভাগে ভাগ করেছেন: বাসস্থান ভিত্তিক, পুষ্টি ভিত্তিক এবং ভৌগোলিক। বাসস্থান ভিত্তিক মানে যখন বাসস্থানের ভিত্তিতে আবাসিক মর্যাদা নির্ধারিত হয় তাকে বলা হয় বাসস্থান ভিত্তিক মর্যাদা। পুষ্টির ভিত্তিতে অনেক সময় দেখা যায় যে একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে পুষ্টি ভিত্তিক আবাস ইকোলজিক্যাল নিডস আলাদা হয়। যেমন টিকটিকি, কিছু টিকটিকি আছে যারা ঘরে থাকে, কিছু টিকটিকি বনে থাকে, আবার কিছু টিকটিকি পাথরের মধ্যেও থাকে, এবং এই আবাস ভিত্তিক পার্থক্যের কারণে তার খাদ্য গ্রহণেও পার্থক্য দেখা যায়। এটাকে বলা হয় পুষ্টি ভিত্তিক ইকোলজিক্যাল নিচ। আর ভৌগোলিক নিচ হচ্ছে যেটা ভৌগোলিক পরিবর্তনের কারণে যে আবাসস্থলের পার্থক্য, সেটা ভৌগোলিক ইকোলজিক্যাল নিচ। ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর, খাদ্য শৃঙ্খলের বিভিন্ন খাদ্য স্তরকে ট্রফিক লেভেল বলে। যেমন এই ছবিতে এটি একটি তৃণভূমি, এখানে বিভিন্ন ঘাস, আর এটি খরগোশ এবং শিয়াল। এইগুলো সবই হচ্ছে একটি পুষ্টি স্তর। যেমন এটি পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল 1। এই ঘাস তৃণ বা ঘাসকে খেয়ে খরগোশ বেঁচে থাকে, খরগোশকে খেয়ে আবার শিয়াল। তো এইখানে এটি হচ্ছে পুষ্টি স্তর 1 বা ট্রফিক লেভেল 1, এটি ট্রফিক লেভেল 2 এবং এটি ট্রফিক লেভেল 3। আরো বেশি দূর যেতে পারে, ট্রফিক লেভেল 4, ট্রফিক লেভেল 5, বিভিন্ন রকম হতে পারে। তো ট্রফিক স্ট্রাকচার যেটা, সেটা উৎপাদক এবং খাদক এরা সুবিন্যস্ত হয়ে যে কাঠামো বা স্ট্রাকচার সৃষ্টি করে তাকে বলা হয় ট্রফিক স্ট্রাকচার। এখানে ট্রফিক স্ট্রাকচারটাকে এখানে নিচে আছে তৃণভূমি উৎপাদক এরা পুষ্টি স্তরের প্রথমে অবস্থান করে, অর্থাৎ ট্রফিক লেভেল 1। এরা সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ এবং এরা সূর্যের আলোকে শোষণ করে সেখানে খাদ্য উৎপন্ন করে, সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে খাদ্য শক্তিতে রূপান্তরিত করে। এরপর আছে হার্বিভোরাস বা তৃণভোজী হার্বিভোরস। এই তৃণভোজী যারা, এরা ট্রফিক লেভেল 2-তে অবস্থান করে। এরা তৃণভোজী, এরা উৎপাদককে খেয়ে বেঁচে থাকে এবং এখান থেকেও শক্তি সঞ্চয় করে, নিজের দেহে সেটা শক্তি সঞ্চয় করে। এরপরে হার্বিভোরাসকে খেয়ে যে শিকারী, এরা প্রিডেটরস বা খাদক। এখানটা হচ্ছে তৃতীয় স্তরের বা তৃতীয় পুষ্টি স্তর। এরা হার্বিভোরাসকে ভক্ষণ করে বেঁচে থাকে। তো এটা হলো ট্রফিক লেভেল 1, ট্রফিক লেভেল 2, ট্রফিক লেভেল 3, আরো উপরে যেতে পারে, এবং একই সাথে এখানে শক্তিটাও প্রবাহিত হয়। এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, অর্থাৎ ইকোসিস্টেমে শক্তির যে চলন এবং এই শক্তিটা একমুখীভাবে পরিচালিত হয়, এই জিনিসটাকে বলা হয় এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম বা ইকোসিস্টেমে শক্তির প্রবাহ। এই ছবিতে এটি একটি উৎপাদক বা বনভূমি। এখান থেকে সূর্যের আলো থেকে সৌরশক্তি শোষণ করার পরে এই সৌরশক্তিকে ব্যবহার করে খাদ্য শক্তি, রাসায়নিক শক্তি উৎপন্ন হয়, এবং এই প্রক্রিয়ার সময় শ্বসন প্রক্রিয়া এবং আরো বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ার ফলে তার দেহ থেকে, উৎপাদক থেকে কিছু পরিমাণে
তাপমাত্রা এবং অর্থাৎ শক্তি ক্ষয় হয়। এখানে প্রায় 1000 কিলো ক্যালোরি ক্ষয় হচ্ছে। এরপরে এখানে খরগোশ তৃণভোজী প্রাণী বা কনজিউমার, এই কনজিউমার এখান থেকে উৎপাদক থেকে কনজিউমারে যাওয়ার সময় কিছু শক্তি ক্ষয় হচ্ছে, প্রায় 10% শক্তি। এবং এটা একটি সূত্র আছে, লিন্ডারম্যানের সূত্র, এটাকে বলা হয় 10% সূত্র। 10% সূত্র মানে পুষ্টি স্তরে প্রতিটি স্তর থেকে শক্তি প্রবাহিত হওয়ার সময় 10% শক্তি কাজে লাগে, বাকিটা নষ্ট হয়ে যায়। এরপর এখান থেকে যাবে দ্বিতীয় স্তরের খাদকে। এই প্রথম স্তরের খাদক থেকে দ্বিতীয় স্তরের খাদকে শক্তি যাওয়ার সময় এখানেও এই শ্বসন প্রক্রিয়া, বিপাকীয় প্রক্রিয়ার ফলে কিছু শক্তি কমে যায়, শক্তির পরিমাণ কমতে থাকে। তো এখানে 1000 কিলো ক্যালোরি ছিল, এখানে 100 কিলো ক্যালোরি, অর্থাৎ 10% লাগবে। আবার এখান থেকে যখন এই ঈগল এই সাপটাকে ভক্ষণ করবে, তখন এই স্তর থেকে এখানে যাওয়ার সময়ও কিছু শক্তি নষ্ট হয়ে যায়, এখানে 10 কিলো ক্যালোরি। অর্থাৎ উৎপাদক থেকে প্রথম স্তরের খাদকের কাছে যাওয়ার সময় 10% শক্তি কাজে লাগবে। আবার প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরের খাদকে যাওয়ার সময় 10% শক্তি কাজে লাগবে, বাকিটা নষ্ট হয়ে যাবে। আবার দ্বিতীয় স্তরের খাদক থেকে তৃতীয় স্তরের খাদকে যাওয়ার সময় 10% শক্তি কাজে লাগবে, বাকিটা নষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় লিন্ডারম্যানের 10% নীতি। তো দেখা যায় যেমন একটি হরিণ যদি 100 কেজি ঘাস খায়, 100 কেজি ঘাস খাওয়ার পরে তার দেহে 10 কেজি মাংসপেশি গঠিত হবে, বাকিটা নষ্ট হয়ে যাবে। আবার সেই হরিণকে যখন কোনো বাঘ খাবে, তখন বাঘের দেহে 1 কেজি মাংস গঠিত হবে, বাকিটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই জীব সম্প্রদায় যে খাবারটাই গ্রহণ করে তার মাত্র 10% তার কাজে লাগে, বাকিটা নষ্ট হয়ে যায়। এটাই লিন্ডারম্যানের 10% নীতি। এবং এই নীতিকে অনুসরণ করেই শক্তি প্রবাহ পরিচালিত হয়। এবং আরেকটা হচ্ছে এই শক্তি প্রবাহটা একমুখী। এই শক্তিটা এখান থেকে, যে সূর্য থেকে চলে গেল উৎপাদক, খাদক, বিভিন্ন পর্যায় শেষে, এই শক্তিটা কিন্তু আর এখানে ফেরত আসবে না, এটা একমুখী প্রবাহ। ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল, শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়গুলোকে একত্রে খাদ্য শৃঙ্খল বলে। অর্থাৎ পুষ্টি স্তরগুলোকে একসাথে মিলে একটি গঠন সৃষ্টি করে, তাকে বলা হয় খাদ্য স্তর। যেমন এখানে ঘাস, এটি প্রডিউসার। এই প্রডিউসার বা ঘাস খাবে এই যে ফড়িং বা প্রাইমারি কনজিউমার, ফড়িংকে খাবে পাখি, পাখি সেকেন্ডারি কনজিউমার। এরপরে সাপ, টার্সিয়ারি কনজিউমার, সাপকে আবার পেঁচা বা শিকারী পাখি যারা, এরা কনজিউমার। এখানে একটা চেইনের মতো গঠন সৃষ্টি হয়, উৎপাদক থেকে শুরু করে খাদক পর্যন্ত। আবার এখানে এই উৎপাদক বা এই সমস্ত খাদকের মৃতদেহাবশেষ এবং তাদের যত বর্জ্য পদার্থগুলো, সবগুলোকে এরা ডিকম্পোজাররা এটাকে সরল উপাদানে পরিণত করে। এরপর এই সরল উপাদানে পরিণত করার পর বিভিন্ন খনিজ পদার্থ বা বিভিন্ন উপাদানে পরিণত হয়, সেইগুলো আবার মাটিতে মিশে যায় এবং সেগুলো উৎপাদকরা গ্রহণ করে। এভাবে একটি চেইন বা শৃঙ্খলের সৃষ্টি হয়, এজন্য এটাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। অর্থাৎ এই শক্তি প্রবাহগুলোকে যদি চেইনের আকারে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল আবার 3 ধরনের: স্বভোজী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল, মৃতজীবী খাদ্য শৃঙ্খল। স্বভোজী খাদ্য শৃঙ্খল, যখন খাদ্য শৃঙ্খল উৎপাদক দিয়ে শুরু হয়, অর্থাৎ সবুজ উদ্ভিদ দিয়ে শুরু হয়, তখন তাকে স্বভোজী খাদ্য শৃঙ্খল বলে। যেমন সবুজ উদ্ভিদকে ভক্ষণকারী কোনো খরগোশ বা খরগোশকে ভক্ষণকারী কোনো প্রাণী, এটা হলো স্বভোজী। অর্থাৎ সবুজ উদ্ভিদ দিয়ে যে খাদ্য শৃঙ্খল শুরু, তাকে স্বভোজী খাদ্য শৃঙ্খল বলে। আর পরজীবী খাদ্য শৃঙ্খল মানে এক্ষেত্রে বড় একটি উদ্ভিদ বা প্রাণী থাকবে, আকৃতিতে বড়, এবং তাকে আক্রমণ করবে বা আক্রান্ত করবে ছোট একটি পরজীবী, সেটি ব্যাকটেরিয়া বা ছত্রাক। যেমন যদি কোনো সবুজ উদ্ভিদকে একটি ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমণ করে, তাহলে সেটাকে বলা হবে পরজীবী খাদ্য শৃঙ্খল। আর মৃতজীবী খাদ্য শৃঙ্খল, যখন এই সমস্ত উদ্ভিদ বা প্রাণীর
মৃত দেহাবশেষকে নিয়ে কোনো খাদ্য শৃঙ্খল শুরু হয় তখন তাকে বলা হয় মৃতজীবী খাদ্য শৃঙ্খল। ফুড ওয়েব বা খাদ্য জাল। এই খাদ্য শৃঙ্খলগুলি সাধারণত একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। এভাবে অনেকগুলি সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খল মিলে যে জালের মতো গঠন সৃষ্টি হয় তাকে বলা হয় ফুড ওয়েব বা খাদ্য জাল। যেমন এখানে এটি সবুজ উদ্ভিদ, এই সবুজ উদ্ভিদকে এখানে খরগোশ প্রাইমারি কনজিউমার, খরগোশের পরে এটা বন বিড়াল সেকেন্ডারি কনজিউমার, এরপরে টারশিয়ারি কনজিউমার হচ্ছে সিংহ। এটি একটি খাদ্য শৃঙ্খল। আবার এখানে এই সবুজ উদ্ভিদকে এটি হলো একটি ছাগল, এটি তৃণভোজী প্রাণী প্রাইমারি কনজিউমার, এরপর এটি শিয়াল সেকেন্ডারি কনজিউমার, এটি টারশিয়ারি কনজিউমার। অর্থাৎ এখানে আরেকটি খাদ্য শৃঙ্খল। আরও দেখানো যায় যে এখানে একটি ইঁদুর, এটি একটি তৃণভোজী প্রাণী, এটি উৎপাদক, এটি প্রাইমারি কনজিউমার, এখানে সেকেন্ডারি কনজিউমার টারশিয়ারি কনজিউমার। আবার এখানে প্রাইমারি কনজিউমার সেকেন্ডারি কনজিউমার, এটি পেঁচা টারশিয়ারি কনজিউমার। এখানে আরেকটা শৃঙ্খল আছে প্রাইমারি কনজিউমার উৎপাদক, এখানে ইঁদুর টারশিয়ারি সেকেন্ডারি কনজিউমার, সরি এখানে প্রডিউসার, এখানে প্রাইমারি কনজিউমার, এরপর এখানে সেকেন্ডারি কনজিউমার বা স্নেক সাপ, টারশিয়ারি কনজিউমার হলো চিল এটা বাজ পাখি। তো এগুলো এখানে দেখা যাচ্ছে অনেকগুলি খাদ্য শৃঙ্খল মিলে যে জালের মতো গঠন সৃষ্টি করে তাকেই বলা হয় খাদ্য জাল বা ফুড ওয়েব। এবং এরা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, খাদ্য শৃঙ্খলগুলি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। ইকোলজিক্যাল পিরামিড, বিভিন্ন ইকোসিস্টেমের মধ্যে খাদ্য শৃঙ্খলগুলোকে যদি একটি কাঠামোর আকৃতি দেওয়া যায় তাহলে সেটি একটি পিরামিডের গঠন সৃষ্টি করে। একেই বলা হয় ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড তিন ধরনের: সংখ্যার পিরামিড, বায়োমাস পিরামিড এবং শক্তির পিরামিড। সংখ্যার পিরামিড পুষ্টি স্তরের সদস্যগুলিকে যখন সংখ্যার ভিত্তিতে সাজানো হয় তখন যে পিরামিড সৃষ্টি হয় তখন তাকে বলা হয় সংখ্যার পিরামিড। যেমন এখানে উৎপাদকের সংখ্যা বেশি হবে, উৎপাদকের চাইতে আবার এখানে ইঁদুর যেটা প্রাইমারি কনজিউমার তার সংখ্যা কম হবে, ইঁদুরের চাইতে সাপের সংখ্যা আরেকটু কম সেকেন্ডারি কনজিউমার, আর এখানে এটি বাজ পাখি এর সংখ্যা আরো কম। এটাকে বলা হয় সংখ্যার পিরামিড। অর্থাৎ এই সব বিভিন্ন স্তরের পুষ্টি স্তরের সদস্যগুলি সংখ্যার ভিত্তিতে যদি পিরামিড করা হয় তাকে বলা হয় সংখ্যার পিরামিড। জীবভর বা বায়োমাসের পিরামিড, কোন জীবের শুষ্ক ওজনকে বলা হয় বায়োমাস বা জীবভর। জীবভরের পিরামিডকে যখন এভাবে, যেমন এখানে সবুজ উদ্ভিদ আছে বা একটা বনভূমি, এটা হলো এদের বায়োমাস বেশি, এদের সংখ্যা বেশি তাই এদের ভর বেশি, জীবভর বায়োমাস বেশি। এরপরে এখানে তৃণভোজী প্রাণী, এদের বায়োমাস কম হবে উৎপাদকের চেয়ে। সেকেন্ডারি প্রাইমারি কনজিউমার, এদের জীবভর আরো কম হবে। এরপরে সবার শেষে যে কনজিউমার, এদের বায়োমাস আরো কম হবে। এইভাবে সমস্ত জিনিসটি সাজালে একটি পিরামিডের গঠন সৃষ্টি করে বায়োমাসের ভিত্তিতে, তাই এটাকে বলা হয় একটি বায়োমাস পিরামিড। আবার এই বায়োমাস পিরামিড এটা বনের ক্ষেত্রে এটা এরকম সোজা পিরামিড, যদি আবার জলাশয় বা মহাসাগরের ক্ষেত্রে বা সমুদ্রের ক্ষেত্রে দেখা যায় তখন আবার সেটা উল্টা পিরামিডও হতে পারে। যেমন এখানে এটা সমুদ্রের একটি ইকোসিস্টেমের ছবি। এখানে সমুদ্রে যেই ফাইটোপ্লাঙ্কটন গুলো আছে, ফাইটোপ্লাঙ্কটন ডায়াটম বা যাই হোক ফাইটোপ্লাঙ্কটন, এদের বায়োমাস এদের চাইতে কম, কনজিউমারের চাইতে কম। আবার এই কনজিউমারের চাইতে আবার এই তৃতীয় স্তরে যারা আছে তাদের বায়োমাস আরো বেশি, জীবভরের পরিমাণ বেশি। সেই কারণে এটি একটি উল্টা পিরামিড। তো বায়োমাস পিরামিড দুই ধরনেরই হতে পারে, বনভূমির ক্ষেত্রে সোজা পিরামিড আর জলভূমির ক্ষেত্রে বা বড় যেটা সামুদ্রিক ইকোসিস্টেমের ক্ষেত্রে এটি উল্টা পিরামিডও হতে পারে। শক্তি পিরামিড বা এনার্জি পিরামিড,
যখন ইকোসিস্টেমের থেকে এভাবে উৎপাদক থেকে শক্তি প্রবাহ সঞ্চারিত হয় তখন এরকম শক্তি কিছু কমে যায়। যে 100% এনার্জি প্রডিউসারে ছিল, এখান থেকে যখন প্রাইমারি কনজিউমারে গেল তখন 10% গেল, বাকি 90%ই নষ্ট হয়ে গেল। আবার 10% এনার্জি থেকে যখন সেকেন্ডারি কনজিউমারে যাবে তখন 1% যাবে, বাকিটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে মানে রেচন প্রক্রিয়া, রেসপিরেশন মানে শ্বসন প্রক্রিয়া বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার কিছু শক্তি ক্ষয় হয়। এরপর এখান থেকে যখন লাস্টে টার্সিয়ারি কনজিউমারে যাবে সেখানেও কিছু শক্তি ক্ষয় হয়ে যাবে। তাহলে দেখা যায় এখানে যেটা কতক্ষণ আগে আমরা দেখলাম যে 10% শক্তি কাজে লাগে, বাকিটা প্রকৃতিতে চলে যায় বা নষ্ট হয়ে যায়। এটাকে বলা হয় শক্তির ভিত্তিতে যে পিরামিডটা হয় তাকে বলা হয় শক্তির পিরামিড। এরপরে ইকোলজিক্যাল এফিসিয়েন্সিস, এটা খাদ্য চক্রে শক্তি প্রবাহের অনুপাতকে যখন শতকরা হিসাবে প্রকাশ করা হয়। দেখা যায় সূর্যের আলো থেকে যে পরিমাণ আলো আসে সৌরশক্তি, সেটা উদ্ভিদ সম্পূর্ণটা কাজে লাগাতে পারে না, মাত্র 1% সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। যেমন এখানে সূর্যের আলো থেকে উৎপাদকের কাছে গেল শক্তিটা প্রবাহিত হলো, সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড কনজিউমারে যাওয়ার পরে এভাবে সূর্যের আলোর যে পরিমাণ ভূপৃষ্ঠে আসে সেই পরিমাণ কিন্তু আর শেষ পর্যন্ত যেতে পারে না। এই জিনিসগুলিকেই একটা অনুপাত দিয়ে বা শতকরা হিসেবে প্রকাশ করা হয়, তাকেই বলা হয় ইকোলজিক্যাল এফিসিয়েন্সিস। এবং জলাভূমিতে ইকোলজিক্যাল এফিসিয়েন্সিস খুব কম হয় স্থলভূমির চাইতে, কারণ স্থলভূমিতে যতটুকু সূর্যের আলো ব্যবহৃত হয়, জলাভূমিতে দেখা যায় যে বিশাল পানি বা যে দূষিত পদার্থ যেগুলো আছে তারাই সূর্যের আলোটাকে গ্রহণ করে, তারাই সূর্যের আলোটাকে শোষণ করে ফেলে। তো সেই কারণে সেখানে ইকোলজিক্যাল এফিসিয়েন্সিটা কম হয়। এটি টিএলটিই মানে ট্রফিক লেভেল ট্রান্সফার এফিসিয়েন্সি। এটা নির্ণয় করা হয় একটি সূত্রের সাহায্যে। প্রোডাকশন অফ ট্রফিক লেভেল বা প্রোডাকশন অর্থাৎ প্রেজেন্ট ট্রফিক লেভেলকে পূর্ববর্তী ট্রফিক লেভেলের দিয়ে, প্রেজেন্ট ট্রফিক লেভেলের উৎপাদনশীলতাকে পূর্ববর্তী ট্রফিক লেভেলের উৎপাদনশীলতা দিয়ে ভাগ করার পর 100 দিয়ে গুণ করলে যে সূত্রটা হয়, যেই ফলাফলটা পাওয়া যায় সেটাই টিএলটি বা ট্রফিক লেভেল ট্রান্সফার এফিসিয়েন্সি। যেমন এখানে ছকের মাধ্যমে ইকোলজিক্যাল এফিসিয়েন্সি দেখানো হলো। এটি একটি উদ্ভিদ, এর অ্যাসিমিলেশন মানে আত্তীকরণ এফিসিয়েন্সি হচ্ছে 1 থেকে 2 এবং এর গ্রোথ হয় 30 থেকে 75, আর সম্পূর্ণ গ্রোথ হয় বা গ্রস এফিসিয়েন্সি 0.5 থেকে 1%। ব্যাকটেরিয়া এর অ্যাসিমিলেশন এফিসিয়েন্সি নাই, নেট গ্রোথ 5 থেকে 60% এবং গ্রস গ্রোথ নাই। হেটেরোথার্মস বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এর অ্যাসিমিলেশন এফিসিয়েন্সি বা আত্তীকরণ দক্ষতা যেটা 10 থেকে 90%, এর গ্রোথ এফিসিয়েন্সি 10 থেকে 60% এবং গ্রস গ্রোথ এফিসিয়েন্সি 5 থেকে 30%। হোমিওথার্মস বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী এর অ্যাসিমিলেশন এফিসিয়েন্সি 40 থেকে 90%, নেট গ্রোথ এফিসিয়েন্সি 1 থেকে 5%, গ্রস গ্রোথ এফিসিয়েন্সি 1 থেকে 4%। এরপর ডায়নামিক্স অফ অ্যাকুয়াটিক অ্যান্ড টেরিস্টেরিয়াল ইকোসিস্টেম। একটি ইকোসিস্টেমের সার্বিক ক্রিয়াকলাপকে একসাথে বলা হয় ডায়নামিক্স অফ ইকোসিস্টেম। এই সার্বিক ক্রিয়াকলাপের মধ্যে আছে এর মৃত্তিকা সৃষ্টি, পুষ্টি চক্র, শক্তি প্রবাহ, এগুলো সবকিছু মিলেই তার ডায়নামিক্স বা গতি প্রবাহ প্রযোজিত হয়। যেমন এই সূর্যের আলো থেকে এই সৌরশক্তি প্রডিউসারে যাবে, প্রডিউসার থেকে কনজিউমারে, কনজিউমার থেকে ডিকম্পোজারে, ডিকম্পোজার থেকে প্রকৃতিতে চলে যাবে। এটি হলো এর শক্তি প্রবাহ। এবং যেটা যে বারবারই বলা হচ্ছে শক্তি প্রবাহটা একমুখী, কোনো চক্র না, শক্তি প্রবাহটা একমুখী এবং প্রতিটি স্তরে যাওয়ার সময় কিছু পরিমাণে শক্তি বা তাপ শক্তি, সাধারণত শ্বসন প্রক্রিয়ার সময় তাপ শক্তি নির্গত হবে এবং শক্তির পরিমাণ কমতে থাকবে, এখান থেকে কমতে কমতে এভাবে। আর আরেকটা চক্রই পাশাপাশি চলে, সেটা এখানে যে প্রকৃতিতে যত উপাদান আছে, অজীবজ উপাদানগুলো আছে, সেগুলো প্রডিউসার গ্রহণ করবে, গ্রহণ করার পরে সেখান থেকে কিছু কনজিউমারের মধ্যে যাবে
সে প্রডিউসার সেই খাদ্য শক্তিগুলি গ্রহণ করে শর্করা, লিপিড এগুলো তৈরি করবে, প্রোটিন এগুলো তৈরি করবে, এবং সেখান থেকে কিছু খাদ্য শক্তি বা শক্তি কনজিউমারের মধ্যে যাবে। কনজিউমার বিভিন্ন ধাপ শেষে আবার ডিকম্পোজার সেই খাদ্য শক্তিগুলোকে পুনরায় বিশ্লিষ্ট করে এই যেরকম ইনঅর্গানিক পদার্থে বা অজৈব পদার্থে আবার রূপান্তর করবে। তো এখানে ইকোসিস্টেমে পাশাপাশি দুইটি চক্র চলে, একটি হলো শক্তি প্রবাহ, আরেকটি দুটি চক্র না, একটি শক্তি প্রবাহ, আরেকটি হচ্ছে পুষ্টি চক্র। এছাড়াও মৃত্তিকা গঠনও চলে, কারণ মৃত্তিকা গঠন এই যে ইনঅর্গানিক জিনিসগুলো মাটিতে মিশে যাবে এবং ইনঅর্গানিক জিনিসগুলোর সাথে মাটি তৈরি হবে এবং মাটি থেকে আবার পুষ্টি উপাদানগুলি উৎপাদক গ্রহণ করবে। এখন একটি জলজ ইকোসিস্টেম আলোচনা করা হবে, যেটি পুকুরের ইকোসিস্টেম। পুকুরের ইকোসিস্টেমে আমরা জানি যে কোনো ইকোসিস্টেমে দুইটি উপাদান থাকে, জড় উপাদান এবং জীবজ উপাদান। তো পুকুরের জড় উপাদানের মধ্যে আছে পানি, সূর্যের আলো, তাপমাত্রা, এরপরে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এগুলো সবই হলো এর জড় উপাদান। আর জীবজ উপাদানের মধ্যে চারটি। প্রথমে আসবে প্রডিউসার বা সবুজ উৎপাদক। এখানে পুকুরের ক্ষেত্রে প্রডিউসার হিসেবে কাজ করে সবুজ উদ্ভিদ, যেমন ফাইটোপ্লাঙ্কটন বা শৈবাল। যারা শৈবাল ছাড়াও কিছু বড় বড় উদ্ভিদ থাকে যাদেরকে বলা হয় ম্যাক্রোফাইট। এই শৈবাল এবং ম্যাক্রোফাইট এরাই পুকুরের উৎপাদক বা প্রডিউসার। এরপরে কনজিউমারের মধ্যে তিন প্রকার: প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। এই ছোট ছোট শৈবাল বা উদ্ভিদের অংশগুলোকে ভক্ষণ করবে হচ্ছে প্রাইমারি কনজিউমার, যেমন জুওপ্লাঙ্কটন বা আরো ছোট ছোট কিছু মাছ, এরা এটা খাদ্য হিসাবে গ্রহণ করবে। এই জুওপ্লাঙ্কটন এবং ছোট ছোট মাছকে আবার মধ্যম আকৃতির মাছ বা অন্য যে কোনো প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করবে, তারা সেকেন্ডারি কনজিউমার। এরপরে টারশিয়ারি কনজিউমার হলো যারা এই ছোট মাছগুলো বা বড় মাছগুলোকে ভক্ষণ করবে, তারা টারশিয়ারি কনজিউমার। এরপরে এই সমস্ত উৎপাদক এবং এই কনজিউমারগুলির মৃত দেহাবশেষকে ভেঙে, যখন এরা মারা যাবে, মৃত দেহাবশেষকে ভেঙে সরল উপাদানে পরিণত করবে হচ্ছে ডিকম্পোজার। এখানে এই ছবিটা দেখি, এগুলো ম্যাক্রোফাইট, বড় বড় উদ্ভিদ, এবং এগুলো অ্যালগি, ফাইটোপ্লাঙ্কটন, এরা সবই প্রডিউসার। এগুলো প্রডিউসার, সব প্রডিউসার। এই প্রডিউসার থেকে এই যে জুওপ্লাঙ্কটন সেটাকে ভক্ষণ করবে, সেখান থেকে এখানে মাঝারি সাইজের মাছ আবার জুওপ্লাঙ্কটনকে খাবে, খাদ্য হিসেবে গ্রহণ করবে। এরপরে এটি একটি পাখি, এটি এই মাছগুলোকে ভক্ষণ করবে। এখানে মাছ ছাড়াও আরো বিভিন্ন প্রাণী যারা জলজ প্রাণীকে ভক্ষণ করে বা জলজ প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে, যে বিভিন্ন ধরনের পাখি, এরা কিন্তু পুকুরের ইকোসিস্টেমেরই অংশ। আবার এরা যখন সবাই মারা যাবে, মৃত দেহাবশেষগুলো প্লাস এদের যে বর্জ্য পদার্থগুলো নির্গত হয়, সেগুলোকে এই ডিকম্পোজার যারা, অর্থাৎ ডিকম্পোজার মানে কি, ব্যাকটেরিয়া, ছত্রাক, এরপরে অ্যাক্টিনোমাইসিস, এরা সবাই এই মৃত দেহাবশেষগুলোকে ভেঙে সরল উপাদানে পরিণত করবে। তো এই জন্য এটাকে বলা হয় একটি পুকুরের ইকোসিস্টেম বা জলজ ইকোসিস্টেম। তো এখানে একই সাথে যে দুইটি চক্র, সেই দুইটি চক্র, এখানে একটি পুষ্টি চক্র আছে এখানে, আর আরেকটি আছে সেই শক্তি প্রবাহ। আজকের ক্লাসে তোমাদের ইকোসিস্টেমের উপাদান, বিভিন্ন ধরনের পিরামিড, মানে শক্তির পিরামিড বা মাস পিরামিড, এনার্জি পিরামিড, এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। একটি পুকুরের ইকোসিস্টেম আলোচনা করা হলো, ইকোসিস্টেমের প্রকারভেদ বা ইকোসিস্টেমের যে শক্তি প্রবাহ, ইকোসিস্টেমের পুষ্টি চক্র, এগুলো আজকে ক্লাসে আলোচনা করা হলো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।